নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। রবিবার সুপ্রিম শুনানির আগে রাত দখলে নেমেছিল আমজনতা। কলকাতার গণ্ডি পেরিয়ে জেলায় জেলায় প্রতিবাদের ঝড় উঠেছিল। 9 আগস্ট 2024 থেকে 8 সেপ্টেম্বর 2024, 30 দিন পার। যত দিন যাচ্ছে তত জোরালো হচ্ছে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিচারের দাবির প্রতিবাদ। দিনটা ছিল শুক্রবার। আরজিকর হাসপাতালে সেমিনার হল থেকে উদ্ধার হয় মহিলা চিকিৎসকের রক্তাক্ত দেহ। ধর্ষণ ও খুন করার অভিযোগ। সেই দিন থেকেই প্রতিবাদে গর্জে উঠেছিলেন আরজিকরের চিকিৎসকেরা। সেখানেই থেমে থাকেনি, ক্রমেই সেই প্রতিবাদী স্বর শহরের বাকি সরকারি হাসপাতালগুলিকেও ছুঁয়ে ফেলেছে। চিকিৎসক থেকে আমজনতা, টলিউড থেকে সঙ্গীত শিল্পী, আইনজীবী থেকে সর্বোপরি বিভিন্ন স্তরের মানুষের প্রতিবাদের ধ্বনি শহর পেরিয়ে গ্রাম, জেলা, মফস্বল এবং সারা দেশে পৌঁছেছে। এখনো জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতিতে। আরজিকরের সেই নারকীয়তার এক মাসের মাথায় আবারও এক প্রতিবাদের সাক্ষী থাকছে বাংলা। মিছিল, অবস্থান বিক্ষোভ, কালো বেলুন ওড়ানো থেকে গান বাজনা, নানাভাবে প্রতিবাদে সামিল হয়েছেন সাধারণ মানুষ। ঘড়ির কাঁটায় মধ্যরাত। কলকাতার গণ্ডি পেরিয়ে জেলায় জেলায় প্রতিবাদের ঝড়। রাজনৈতিক মিছিল ছাড়া এ ধরনের সংগঠিত প্রতিবাদ শেষ কবে দেখা গিয়েছে মনে করতে পারছেন না রাজনীতিবিদরাও। আরজিকরের প্রতিবাদে গত 14 আগস্ট অভিনব কর্মসূচি দেখা গিয়েছিল। স্বাধীনতা দিবসের রাতে মহিলারা রাত দখলের ডাক দিয়েছিলেন। সেই রাতেই সাড়া ফেলেছিল প্রতিবাদে জোরালো ঠিক কতটা। স্বতঃস্ফূর্তভাবেই সেই মধ্যরাতে পথে নামতে দেখা গিয়েছিল সাধারণ মানুষকে। তারই অনুরূপ একটি রাতের সাক্ষী থাকল রবিবাসরীয় শহরতলি। সমাজের নানা স্তরের মানুষ নানাভাবে নিজেদের মতো করে রবিবার দিনভর বিচারের দাবিতে গলা ফাটিয়েছেন। কখনো পথে নেমেছেন রিকশা চালকেরা, কখনো প্ল্যাকার্ড হাতে রাজপথ রাঙিয়েছেন কলা কুশলীরা। দুপুর থেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি শুরু হলেও সময় যত এগিয়েছে ততই রাস্তার দখল নিয়েছে আরজিকরের প্রতিবাদী স্বর। মধ্য কলকাতায় রবিবার বিকেলে পথে নেমেছিলেন চিকিৎসকেরা। এনআরএস মেডিকেল কলেজ থেকে মিছিল হয়েছে ধর্মতলা পর্যন্ত। আরজিকরের বিচার চেয়ে হেদুয়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত রবিবার মিছিল করেছেন উত্তর কলকাতার টানা রিকশা চালকেরা। প্রতিবাদের স্লোগান গলায় ঝুলিয়ে রিকশা টেনে তারা কলেজ স্ট্রিট মোড় পর্যন্ত পৌঁছন। কুমারটুলিতে মৃৎশিল্পীরাও রবিবার প্রতিবাদে সামিল হয়েছিলেন। হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে স্লোগান দিতে দিতে তারা হেঁটেছেন উত্তর কলকাতার রাস্তায়। রবিবার চিত্রকরদের ডাকা কর্মসূচি ভরে গিয়েছিল রঙে। প্রতিবাদের ভাষা ফুটে উঠেছিল ছবিতে। নানা রঙে রাস্তায় নানা ছবি এঁকেছেন চিত্রকরেরা। বিভিন্ন দিক থেকে ছবি আঁকতে আঁকতে শিল্পীরা জড়ো হন যাদবপুর 8B বাসস্ট্যান্ডে। রাস্তায় তুলির টানে লেখা হয় প্রতিবাদের স্লোগান। পরে সিথির মোড়, শ্যামবাজার সহ নানা জায়গায় রাস্তা জুড়ে ছবি আঁকা হয়েছে। যাদবপুরে রাত দখলের কর্মসূচি সাজানো ছিল বিবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানে। বহু শিল্পী এবং কলাকুশলী সেখানে ছিলেন। সারা রাত গান বাজনা হয়েছে। মঞ্চ প্রস্তুত করা হয়েছিল সেই অনুষ্ঠানের জন্য। আরজিকর কাণ্ডের প্রতিবাদ আর ভারতেই সীমাবদ্ধ নেই। বিভিন্ন সময় বিভিন্ন দেশে আরজিকরের প্রতিবাদে স্লোগান উঠেছে। রবিবারও প্রতিবাদ হয়েছে বিদেশে। তবে এর মাঝেও প্রতিবাদে অশান্তি দেখা গেল নৈহাটিতে। সেখানকার বেশ কয়েকটি স্কুলের পড়ুয়া এবং প্রাক্তনীরা রবিবার পথে নেমেছিলেন। অভিযোগ, সেখানে প্রতিবাদ মিছিলে দুষ্কৃতীরা হামলা চালায়। ছিঁড়ে দেওয়া হয় মাইকের তার।
হাই নিউজ নেটওয়ার্ক। প্রায় এক মাস কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকেরা, তবে এবার তাদের প্রতি কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। সাফ জানিয়ে দিল মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে হবে চিকিৎসকদের। কর্মবিরতি থেকে সরতেই হচ্ছে জুনিয়র ডাক্তারদের। 10 তারিখ বিকেল 5টার মধ্যে কাজে ফিরতে হবে তাদের। সোমবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আরজিকর কাণ্ডের প্রতিবাদে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। শীর্ষ আদালতের আবেদনের পরেও কাজে ফেরেননি তারা। এর জেরে গোটা রাজ্যে 23 জনের মৃত্যু হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি চলাকালীন এমনই দাবি করলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এই সংক্রান্ত রিপোর্ট সিল করা এনভেলপে আদালতে জমা করা হয়েছে বলেও জানান তিনি। তখনই সিবিআই এর পক্ষে সওয়ালে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, এমন কোনো রিপোর্ট তারা হাতে পাননি। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল এর উত্তরে জানান, স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট কেবল আদালতকেই পাঠানো হয়েছে। এমন জবাবে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য আড়াল করা নিয়ে খোঁচা দেন সলিসিটর জেনারেল। পরিস্থিতি সামাল দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তদন্তের অগ্রগতি সম্পর্কিত সিবিআই এর পেশ করা রিপোর্ট খতিয়ে দেখতে মনোযোগ দেন তিনি। কর্মবিরতির জেরে রোগী মৃত্যুর অভিযোগ যে শীর্ষ আদালতে যথেষ্ট গুরুত্ব পেতে চলেছে, তা অবশ্য রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের সওয়ালেই সময় পরিষ্কার হয়ে গিয়েছিল। কেবল আরজিকর নয়, অন্যান্য হাসপাতালেও চিকিৎসকদের কর্মবিরতির জন্য রোগীদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই তালিকা রয়েছে SSKM-এর মতো হাসপাতালও। কেবল কলকাতা নয়, রাজ্যের অন্যান্য জেলার হাসপাতালেও উঠছে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। অবশেষে আন্দোলনরত চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। সোমবার আরজিকর মামলা শুনানিতে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে হবে। কাজে না ফিরলে চিকিৎসকদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে পারবে রাজ্য। Confidence among the doctors. We also direct that in the event that the doctors report for duty within a period of on or before 5 p.m. tomorrow, no adverse action, no adverse disciplinary action shall be adopted by the state of West Bengal. Full stop. Moreover, in the event that any complaint is made for their abstention from work for the antecedent period, full stop. In the event that any further complaint is received in regard to the lack of safety or as the case may be security, such complaints shall be promptly attended to by the superintendents of police by making suitable arrangements with the local police stations concerned. However, if there is a continued abstention from work despite the above facilities which have been directed to be put into place, there may be a likelihood of adverse action being adopted in the future, which may best be obviated by the return to work. তবে এই সময়সীমার মধ্যে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্যকে। That we say the state of West Bengal must take necessary steps to create a degree of confidence, to create confidence in the minds of the doctors that their concerns in regard to security and safety are being duly attended to. Full stop. In order to ensure this, all the respective district collectors and superintendents of police shall take stock of the situation and ensure that necessary conditions have been created for ensuring the safety and security of all doctors in the government medical colleges and public hospitals, including, to brackets, provision of separate duty rooms for male and female personnel, semicolon, bracket 2, availability of toilet facilities for male and female personnel, semicolon, and bracket 3, the installation of CCTV cameras.
Full stop. In the affidavit which has been in the status report which has been filed on behalf of the state police, it has been indicated that funds have been sanctioned by the state of West Bengal for setting up additional CCTV cameras in the government medical colleges and hospitals, and for carrying out necessary structural work and for carrying out necessary work towards creating other attendance facilities for the doctors. Full stop. This shall be continuously monitored by the district collectors in conjunction with the superintendents of police. গত 9 আগস্ট আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই আন্দোলন শুরু করেছিলেন জুনিয়র ডাক্তাররা। বিচারের দাবিতে পথে নেমেছেন তারা। চলছিল কর্মবিরতিও। রাজ্য সরকারের অনুরোধ সত্ত্বেও জুনিয়র ডাক্তাররা কাজে ফেরেননি। এমনকি আরজিকর হাসপাতালে কাণ্ডে প্রথম দিনের শুনানিতে সুপ্রিম কোর্টও জুনিয়র চিকিৎসকদের আবেদন করেছিল তারা যেন কর্মবিরতি প্রত্যাহার করেন। তাতে সাড়া দেয় দিল্লি এইমস সহ দেশের বহু হাসপাতাল। কিন্তু কর্মবিরতিতে অনড় অবস্থান নিয়েছিলেন এ রাজ্যের জুনিয়র ডাক্তাররা। সোমবারের শুনানিতে সেই প্রসঙ্গ উঠলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল অবিলম্বে কাজে যোগ দিতে হবে জুনিয়র চিকিৎসকদের। আরজিকর হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ খুন মামলায় সুপ্রিম কোর্টে পরের শুনানি দিন ধার্য হয়েছে 17 সেপ্টেম্বর মঙ্গলবার। সেদিনও সিবিআইকে তদন্তের গতি প্রকৃতি সম্পর্কিত রিপোর্ট জমা দিতে হবে। নির্দেশ প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চের। হাই নিউজ নেটওয়ার্ক। আরজিকর কাণ্ডের সুবিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রায় মাসখানেক হলো। সোমবার সুপ্রিম নির্দেশকে স্বাগত জানিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে আন্দোলনরত চিকিৎসকদের প্রতি তার বার্তা, আসুন কথা হবে, আলোচনা হবে, আমরা তো কথা বলতে প্রস্তুত। যদি কারো মনে হয় কথা বলার প্রয়োজন, কথা বলার দরজা অলওয়েজ খোলা। তবে সবসময় তো হাজার লোক টাইম চাইলে একসাথে দেওয়া যায় না, সেগুলো ভাগ ভাগ করে করে করতে হয়। আমি সবাইকে বলবো, যেমন আমি হেলথের দিকটাও বললাম, নারায়ণ তুমি আজকে সুপ্রিম কোর্টের অর্ডারটা দেখে নাও, রেসপেক্ট দাও সুপ্রিম কোর্টের অর্ডারকে রেসপেক্ট দিয়েই। আমি খুশি যে পুলিশ কোনো অ্যাকশন যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে নেয়নি। এটা একমাত্র বাংলাই পারে, কারণ বাংলা মানুষকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে। এটা ইউপিতে হয় না, এটা বিহারে হয় না, এটা রাজস্থানে হয় না, এটা দিল্লিতে হয় না, তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়। আর এখানে যত আন্দোলন হয়েছে উইদাউট পারমিশন পর্যন্ত নেয়নি। হ্যাঁ, সিজে তোমাদের বলেছিল রেকর্ড করে রাখতে, ভিডিওগ্রাফ করে রাখতে, সেগুলো তোমরা করে রাখবে, যেগুলো তোমাদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু আমি এখনো মনে করি সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য। আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। আমার হেলথ সেক্রেটারিকে আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে। আপনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন, স্বাস্থ্য ভবনে গিয়ে আপনারা 3-4টে ডিমান্ড করে এসেছিলেন, সব কটা ডিমান্ড মানা হয়েছে। আপনারা বলেছিলেন প্রিন্সিপাল চেঞ্জ করো, হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেঞ্জ করো, আপনারা বলেছিলেন যে MSVP আছে চেঞ্জ করো, অ্যাসিস্ট্যান্ট সুপারকে চেঞ্জ করো। 4টের মধ্যে 4টেই মেনে নেওয়া হয়েছে, সেই দিনই সঙ্গে সঙ্গে জানিয়েও দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের কাছে কমপ্লেন ডাইরেক্ট আসেনি, ইনডিরেক্ট যতটা শুনেছি, তার মধ্যে 2 জনকে আমরা ইতিমধ্যেই সাসপেন্ড করেছি। আরজিকর আবহে দুর্গাপুজোয় সরকারি অনুদান নিয়ে দ্বিধা বিভক্ত রাজ্যের পুজো উদ্যোক্তারা। অনেকেই প্রতিবাদের দরুন অনুদান প্রত্যাখ্যান করেছে, কেউ আবার দুটি বিষয়কে এক নজরে দেখতে নারাজ। এবার এই নিয়ে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে পর্যালোচনা বৈঠকে তিনি সাফ জানালেন, অনেক ক্লাব অনুদান নেওয়ার জন্য আবেদন করেছে, যারা টাকা নিতে চান না, ভালো নেবেন না, আমরা সেই টাকা অন্যদের দেব। পুজোয় অনুদান দিতে রাজ্য সরকারের মোট 4,500 কোটি টাকা খরচ হচ্ছে, এমনটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তখন ওদের জন্য একটা রেস্টরুম কাম পুজোর টাকার যে ফান্ডিং
এবারে আরো কিছু এক্সট্রা রিকোয়েস্ট আমাদের কাছে এসছে, সবটা হয়তো পারবো না, কিন্তু আমাদের প্রায় 450 কোটি টাকার মতো খরচ হচ্ছে ক্লাবগুলোকে দেওয়ার জন্য। সেই টাকাটা আগামীকাল থেকে ছাড়বার জন্য আমি বলে দিচ্ছি। যদি কেউ না নিতে চান, ওয়েল অ্যান্ড গুড, তাদের সামর্থ্য আছে, তাহলে আপনার যে নতুন লিস্ট এসছে, নতুন লিস্ট থেকে নতুন যারা এসছেন তাদের দিয়ে দেবেন। নতুন অলরেডি আমাদের কাছে অনেক রিকোয়েস্ট পড়ে আছে, সবাইকে হয়তো পারবো না একবারে, বাট আমি টাকাটা অলরেডি বেড়ে অনেকখানি হয়ে গেছে। তিলোত্তমার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি আন্দোলনরত চিকিৎসকদের। রাজ্য জুড়ে আরজি করের ঘটনার প্রতিবাদে সরব বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসক, ডাক্তারি পড়ুয়া থেকে নার্স সহ সিনিয়র চিকিৎসকেরা। সোমবার ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে দিয়ে প্রতিবাদ মিছিল শুরু হয়। তদন্তে দেরি কেন, কর্তৃপক্ষ জবাব চাই। পাওনা মাত্র 50 টাকা, আর তার জেরেই খুন হতে হলো বছর 18-র এক যুবককে। ঝাড়গ্রাম জেলার জাম্বনি থানার শানগ্রাম এলাকার ঘটনা। রবিবার রাত 8টা নাগাদ বছর 18 এক যুবক বুদ্ধেশ্বর শবরের সঙ্গে লাদেন শবরের 50 টাকা পাওয়াকে কেন্দ্র করে বচসা বাঁধে। বচসা চলাকালীনই বুদ্ধেশ্বরের মাথায় লাঠির আঘাত করে লাদেন, এমনটাই অভিযোগ। স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। অভিযুক্ত কিশোর লাদেনকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানের খাবার খেয়ে ডায়রিয়ার আক্রান্ত শতাধিক। আক্রান্তরা হাসপাতালে চিকিৎসাধীন। বসিরহাট মহকুমা স্বরূপনগরের সারাপোল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের কাটাবাগান এলাকার ঘটনা। সুব্রত মণ্ডল নামের এক ব্যক্তির বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করেছেন গ্রামের প্রায় 300 জন মানুষ, আর তারপরেই তারা অসুস্থ হয়েছেন। ডায়রিয়ার উপসর্গ নিয়ে সারারপুর গ্রামীণ হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি রয়েছেন 40 জন। আক্রান্তদের কথায় এলাকারই এক শ্রাদ্ধ অনুষ্ঠান বাড়িতে খাবার পর তাদের ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। একটু একটু করে সিকিউরিটি রুম বদলে গিয়েছে লাইব্রেরিতে। বিশ্বাস হচ্ছে না? উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কে গেলে বিশ্বাস করতে বাধ্য হবেন নিশ্চয়ই। সৌজন্যে নিরাপত্তা কর্মী সত্যরঞ্জন দলুই। একটি সিকিউরিটি রুম অথবা একটি লাইব্রেরি, মানে এটা ঠিকই যে এক নিরাপত্তা রক্ষী ঘরটিতে মগ্ন থাকেন তাঁর আপন কর্তব্যে, তবে কেবল তিনিই যে থাকেন এমন নয়। থাকেন কাব্য, সাহিত্য, শিল্প, দর্শন, বিজ্ঞান, হিসাবশাস্ত্র, রাজনীতি বা ক্রীড়া জগতের রথী মহারথীরাও। কিভাবে এলেন তারা এ ঘরে, সে কথায় পরে আসছি। আগে বলে নেওয়া জরুরি, এ ঘরে কিভাবে থাকেন তারা। থাকেন পুরনো মলাটের বন্ধনে, র্যাকে র্যাকে থাকে থাকে। সত্যরঞ্জন দলুই, দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা থেকে এসে এখন উত্তর কলকাতার শ্যামবাজারেরই বাসিন্দা বলা যায়। সেই 2010 থেকে সত্যরঞ্জনের জগৎ বলতে জগৎ মুখার্জি পার্ক। নয় করে 14 বছর তো আর কম দিন নয়। পার্কের সিকিউরিটি গার্ড হিসেবে জুলপি পাকার উপক্রম হল সত্যরঞ্জনের। তা হোক, তবু প্রেমে এখনো কোনো ঘাটতি নেই, ভাটির টান নেই মগজে, হৃদয়ে। বইয়ের প্রেমে এখনো পাগল সত্যরঞ্জন, পাগল সুরের প্রণয়েও, সবুজেরও প্রীতিতে।
ছোটবেলা থেকে অন্যান্য ছেলেমেয়েদের মতো আমারও একটা স্বপ্ন ছিল যে সমাজের জন্য কিছু একটা করি। তারপর ঠিক 2010-এ আমি এখানে নিরাপত্তা রক্ষী হিসেবে আমি কাজে যুক্ত হই। তখন মাঠটা ছিল একটা আলাদা টাইপের আর কি, তখন একটু অগোছালো ছিল। তা তখন থেকে একটা চিন্তাভাবনা নিলেন যে মাঠটাকে কিভাবে সুন্দর সাজানো যায়। তা প্রথমে কিছু গাছপালা তৈরি করতে লাগলাম। অ্যাকচুয়ালি আমি সুন্দরবন ছেলে, পাথর প্রতিমা, দক্ষিণ 24 পরগনা। তো সেখানকার যেহেতু আমি গ্রামের ছেলে, চাষবাস সম্বন্ধে একটা ভালো আমার আইডিয়া আছে। তা যখন এই গাছপালা তৈরি করতে লাগলাম। সিকিউরিটি রুমে কাহাতকার চুপচাপ বসে থাকা যায়? সকল সময় তো আর চাপ থাকে না নিরাপত্তার কাজকর্মে। ফলে একঘেয়ে কালো স্রোত মিছেই বয়ে যায় দিনের পর দিন, উদ্দেশ্যহীন। চাকরির শুরুর দিকে সত্যরঞ্জন দলুইয়ের কাছে এ এক বিষম সমস্যা হয়ে দাঁড়িয়েছিল নির্ঘাত। দু একটা বই, কয়েকটা পত্রিকা তাই হাতের কাছে প্রথম রাখতেন তিনি। কাজ হালকা হয়ে এলে বেশ লাগতো পড়তে, পরে সেটাই নেশা হয়ে দাঁড়ালো। সন্ধান পেলে নিজেই ছুটতেন কাছে পিঠের দোকান থেকে পছন্দের বই কিনে আনতে। তবে অনেকবার এমনও হয়েছে কেবল অর্থের কারণে হাতছাড়া হয়ে গিয়েছে ভালো লাগা বই। তেমন আর্থিক সচ্ছলতা তো ছিল না গোড়ার দিকে। তবে তাতেও দমে যাননি সত্যরঞ্জন। খোঁজ খবর রাখতেন আশপাশের বাড়ির। কেউ পড়া হয়ে যাওয়া বইপত্র বাতিল করতে চাইলেই পৌঁছে যেতেন ঝোলা হাতে। আর এভাবেই সত্যরঞ্জন দলুইয়ের ঘর, অর্থাৎ কিনা শ্যামবাজারের জগৎ মুখার্জি পার্কের সিকিউরিটি রুম, আজ হয়ে উঠেছে রীতিমতো গ্রন্থাগার। কত যে মূল্যবান গ্রন্থ রয়েছে সত্যরঞ্জনের সংগ্রহে, সত্য কথা বলতে কি তার ইয়ত্তা নেই। 12,000 তো কবেই ছাড়িয়েছে বইয়ের সংখ্যা। এই একটা দুটো করতে দেখলাম আগে একটা আমার সাইকেল ছিল। সেই সাইকেল নিয়ে আমি ঘুরে বেড়াতাম সারা কলকাতা। কেউ যদি বলতো যে আমার কিছু বই আছে, আমি বই আনতে যেতাম, ওই সাইকেল নিয়ে দৌড়াতাম। তো এখন আর আমাকে দৌড়তে হয় না। প্রথমে আমি কয়েকটা পয়সা দিয়ে কিনেছিলাম, পত্রিকাও আমি রেখেছিলাম পত্রিকা দিয়ে। তারপর যেহেতু এটা কর্পোরেশনের মাঠ, সরকারি মাঠ, আমাকে একটু পা বাড়াতে হলে একটু ভেবেচিন্তে বাড়াতে হয়। আমাদের স্যারেরাও এগিয়ে এলেন। আমাদের এখানে কাউন্সিলর আছেন পূজা ম্যাম, উনিও এগিয়ে এলেন। তারপর আমাদের একজন স্যার আছেন অভিক মুখার্জি, উনি বোটানির এই পার্ক অ্যান্ড স্কোয়ারটা দেখেন। উনিও আমাকে এই কাজের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। ফলে আমার আর কাজের কোনো অসুবিধা হয়নি। তো এখন ভাবছি সবাইকে বলে বেড়াচ্ছি এইগুলো আমার সব পুরানো জিনিস, কেউ হয়তো ফেলে দিয়েছে, সেই সব নিয়ে এসে আমার তৈরি করা। অনেকে বলছেন যে কম্পিউটারের যুগে তোমার কে বই পড়বে, কিন্তু আমি প্রচুর সাড়া পাচ্ছি। তো সেখানে প্রচুর ছেলেমেয়েরা আসছেন, গার্জেনরা আসছেন, গল্পের বই পড়ছে। তো আমার খুব গর্বের বিষয় যে এই কম্পিউটার যুগ, আপনি ই বুকও বলতে পারেন, সেই সময় দাঁড়িয়ে আমার এই লাইব্রেরিতে যখন আমি দেখি কথাশিল্পী শরৎচন্দ্রের বই কেউ পড়ছেন, সাহিত্য সম্রাটের বই পড়ছেন, রবীন্দ্রনাথের বই পড়ছেন, ওইটা আমার খুব গর্বের। 12,000-এর উপর বই আছে। আমি মাঝখানে একবার হিসাব করেছিলাম, কাউন্ট করেছিলাম। আমার একটা কম্পিউটার একজন দিয়েছেন, তো উনি ঢাকুরিয়াতে থাকেন। তো সেইগুলো সব লিস্ট করছি। তো এই 12,000 কেন, আমার কাছে 24,000 হলেও এরা আমার সন্তানের মতো। সকাল বিকেল জগৎ মুখার্জি পার্কে বেড়াতে আসেন বিভিন্ন বয়সের মানুষ। বয়স্ক, মাঝবয়সী, তরুণ তরুণী থেকে কচি কাঁচা সকলেই পার্কে ঢুমেরে ঢুকে পড়েন সত্যরঞ্জনের বই ডেরায়। এমনকি অফিস ফেরতা কেউ কেবল গ্রন্থ পাঠের উদ্দেশ্যেই হাজির হন নিয়মিত। তাদের মূল্যবান অভিজ্ঞতায় ধরা পড়ে সত্যরঞ্জন দলুইয়ের অমূল্য উদ্যোগের অপরিসীম গুরুত্ব। এখানে আমি আসি মাঝে মধ্যে বই পড়তে। হ্যাঁ, আমি ক্লাস 11-এ পড়ি, তো এখানে বইগুলো ভালোই পাই, এখানে পড়তে আসি। সত্যি যিনি বানিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ, কারণ তার জন্য অনেক হেল্প হয় আমাদের। এখন এখানটা অনেকটা ভালো লাগে, পার্ক আছে। আজকে আমার বই পড়ছি। এখানেতে আসি আর আমাদের সত্যদা সবার বন্ধু, সবার দাদা, সবার প্রিয়। বই রয়েছে, এই কাজের ফাঁকে এসে
একটু রিল্যাক্সের জন্যে আমরা বই পড়ি, একটু নিজেদের মধ্যে গল্প আলোচনা করি। এই সত্যরঞ্জনের আগ্রহ অবশ্য বইপত্রেই সীমাবদ্ধ নয়। শুরুর দিকে সে ব্যাপারে খানিক আভাস দিয়েছি, খেয়াল করেছেন নিশ্চয়ই। এবার বিশদে বলি। জগৎ মুখার্জি পার্কে বিচিত্র গাছগাছালির বিপুল সম্ভারের পিছনেও কাজ করেছে সত্যরঞ্জন দলুইয়ের সত্যনিষ্ঠ হাত। সত্যটা এই যে সবুজ না থাকলে অবুঝ মানুষ ডেকে আনবে নিজেরই অস্তিত্ব সংকট। অতএব বলতেই হচ্ছে সত্যরঞ্জন দলুই গ্রন্থমনস্ক নন শুধু, তিনি পরিবেশ সচেতনও বটে। সমাজ সচেতনতাতেও ব্যতিক্রমী এই নিরাপত্তা কর্মী কিছু কম যান না। পথ শিশুদের পড়াশোনা ও সুকুমার বৃত্তিগুলির চর্চার ব্যবস্থা করেছেন তিনি ওই শ্যামল বৃত্তের সতেজ পরিসরে। একটা সযত্ন রক্ষিত হারমোনিয়াম প্রমাণ করছে সত্যরঞ্জন দলুই নিশ্চয়ই সঙ্গীত রসিক। লাইব্রেরি কাম সিকিউরিটি রুমে রয়েছে প্রাথমিক চিকিৎসা ও টুকটাক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও। সব মিলিয়ে বহুমুখী সচেতনতা ও বিচিত্রগামী শুভ প্রবণতার সম্মিলনে পাথর প্রতিমার সত্যরঞ্জন আজ হয়ে উঠেছেন জগৎ মুখার্জি পার্কের অনন্য সত্যরঞ্জন। এই কথার মধ্যে কেবল সত্যরঞ্জনই আছে, কোনো অতিরঞ্জন নেই। সকাল বিকাল যারা প্রাতঃভ্রমণে আসেন তারা শুধু নয়, এখানে পথ শিশু থেকে শুরু করে বিভিন্ন স্কুলের পড়ুয়া এবং যারা বিভিন্ন কাজে নিযুক্ত রয়েছে তারাও কাজের ফাঁকে চলে আসেন বই পড়তে। পথ শিশুদের জন্য বিনা পয়সায় নাচ গান বাজনা এবং বিভিন্ন ধরনের পড়াশোনার ক্লাসও করানো হয় এই গ্রন্থাগারে। পাশাপাশি জানিয়ে রাখবো যে এখানে কিন্তু ফার্স্ট এডেরও ব্যবস্থা রয়েছে। কেউ যদি অসুস্থ হয়ে পড়েন তাদের কিন্তু এখানেই ফার্স্ট এড চিকিৎসা মিলবে। ক্যামেরায় চিরন্তনের সাথে অভিষেক, হাই নিউজ নেট। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।